সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের জিকেজিএস টিচার শতবিশা ম্যাম। সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই টেক্সট বুক বেঙ্গলি। আর এক দুদিনের মধ্যেই আমাদের নববর্ষের উদযাপন। আমরা সবাই জানি বাঙালিদের কাছে, আমাদের সবার কাছে এটা একটা আমাদের ইমোশন, আমাদের ভালো লাগা, আমাদের উৎসব। ঠিক যতটা দামি, যতটা গুরুত্বপূর্ণ আমাদের দুর্গোৎসব, দুর্গাপুজোর যতটা আনন্দ, তেমনি প্রতিটা বাঙালির কাছে, তারা যদি প্রবাসেও থেকে থাকে, তাদের কাছেও বাংলা নববর্ষের কিন্তু আলাদাই মাহাত্ম্য আছে। তো আজকের যে, এটা ঠিক ক্লাস বলবো না, একটা ইন্টারেস্টিং টপিক বলবো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, বাংলা বললে প্রথমেই শুধু কলকাতা কিন্তু মাথায় আসে না। বাইরের লোকজনের কাছে মনে হয় যে বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ মানে কলকাতা। কিন্তু আমরা বাঙালিরা জানি আমাদের বেঙ্গলে কিন্তু আরো অনেক জেলা আছে, এবং প্রতিটা জেলা তাদের নিজের নিজের গুণ এবং মাহাত্ম্যে পরিপূর্ণ। আজকের টপিকটা কিন্তু সমস্ত জেলা ভিত্তিক নয়, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক। কেন ম্যাম কলকাতা কেন্দ্রিক? দেখো, ব্রিটিশরা রাজত্ব করে গেছেন। যত বড় রাজনীতিবিদরা এসেছেন ভারতবর্ষে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও যদি দেখি, সবকিছুরই ঘাঁটি বলা যেতে পারে বাংলা এবং তার কলকাতা। মনে নেই সেই গোপাল কৃষ্ণ গোখলে আমাদের বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। মানে আজ বাংলা যা ভাবে, কাল গোটা ভারত সেটা ভাবে। তো সমস্ত কিছুরই ঘাঁটি ছিল আমাদের এই তৎকালীন পুরনো শহর কলকাতা। ব্রিটিশরা এসছে, রাজত্ব করেছে। তো কলকাতার নাম কলকাতা হলো কেন, সেটার পেছনেও নানা মুনি, নানা ঐতিহাসিকদের অনেক অনেক মতামত। কিরকম? যদি বাংলা ঐতিহাসিকদের কথা দেখা যায়, তো বলা হয় যে আমাদের এই যে হুগলি নদী, গঙ্গা যেটাকে আমরা বলি, সেই হুগলি নদীতে ওনারা রাজত্ব এবং ব্যবসা বাণিজ্য করার জন্য আসা যাওয়া করত। বড় বড় জাহাজ তখন নাকি এখানে এসে নোঙর বাঁধত। তো সেরকমই একটা জাহাজ এসে নাকি থামে ব্রিটিশদের, এবং আশেপাশে, গঙ্গার আশেপাশে কিছু মানুষ তখন ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। তো সাহেব জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, এখানে কি হচ্ছে? তো তখন নাকি সেই প্রশ্নের উত্তর, যেহেতু সাহেব ইংরেজিতে জিজ্ঞেস করেন, তো কলকাতার বা সেইখানে যারা ধান কাটছিলেন তারা নাকি মানেটা বুঝতে পারেননি। ওনারা ভেবেছিলেন যে হয়তো জিজ্ঞাসা করা হচ্ছে যে ধান কবে কেটেছে বা ধান কবে থেকে কাটা শুরু হয়েছে। তো তার উত্তরে তারা নাকি বলেন কাল কাটা, মানে কালকে কাটা। তো সেখান থেকে নাকি নাম এসছে ক্যালকাটা, তারপরে পরবর্তীকালে কলকাতা। এবারে কলকাতা পারপাস আরো নামের মাহাত্ম্যর কারণ আছে। কিরকম? বলা হয় মা কালীর ক্ষেত্র বিশেষ। কালীঘাট আছে, দক্ষিণেশ্বর মন্দির আছে, আমাদের এখানে কালী মাহাত্ম্য বাংলায় প্রচুর। দেবী কালী আমাদের আরাধ্য দেবী। তো বলা হয় কালী কথাটা থেকেই কলকাতার নাম এসছে। তাই জন্য বাইরের স্টেটে যদি দেখো, বলা হয় জয় কালী কলকাতা বালি, তাই না? তো আজকে আমরা আলোচনা করব কয়েকটা কলকাতার পুরনো হেরিটেজ বিল্ডিং, তো অবশ্যই পুরনো বাড়ি, অবশ্যই পুরনো প্রাসাদ, সেটাও, কিন্তু তার সাথে কলকাতার কিছু ভুতুড়ে জায়গাও। তো চলো শুরু করা যাক, দেখে নিই আমরা। প্রথমেই কলকাতা বললে যেটা মাথায় আসে সেটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া, তাই না? ছবিতে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া। সব থেকে বড় ফ্যাক্ট কি জানো? এটার হাইট বলা হয় 184 ফুট। 184 ফুট। আর এটা তৈরি করেছিলেন কি? লর্ড কার্জন তৈরি করেছিলেন না রানী ভিক্টোরিয়াকে বেসিক্যালি খুশি করার জন্য, রাজ পরিবারকে খুশি করার জন্য। তো কার্জনটা তার তৈরি করলেন। বাট এতে যা যা মার্বেল ব্যবহার করা হয়েছে, সাদা রঙের মার্বেল দেখতে পাচ্ছ, বলা হয় তাজমহলে যে মার্বেলটা ব্যবহার করা হয়েছে, সেম ক্যাটাগরির মার্বেল রাজস্থান থেকে আনিয়ে তার উপরে কাটিং করে, আলাদাভাবে ছাঁটাই করে, বাছাই করে, তারপরে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছে। বলা হয় প্রায় 25,000 টন, 25,000 টন মার্বেল
দিয়ে এই পুরো কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা হল সেটা তৈরি হয়েছে। এর পিছনে আরো 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 অনেক ইতিহাস আছে, আমি দু কথায় বলে দিই। এখন এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় সুভাষ বসু স্মৃতির উদ্দেশ্যে একটা লাইট শো হয়, 6টার থেকে শুরু হয়ে যায়, সুন্দর একটা লাইট শো, লাইট অ্যান্ড সাউন্ড। বেসিক্যালি বাংলায় এই মেমোরিয়াল বানানোর সময় লর্ড কার্জন যখন এটা বানাচ্ছেন তারও আগে এখানে প্রেসিডেন্সি জেলটা ছিল কলকাতা। এবারে তোমরা ভাববে না ম্যাম, প্রেসিডেন্সি জেল তো আলিপুরে, এই মেমোরিয়াল বানানো হবে বলেই এই জায়গা থেকে জেলটাকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্সি জেলকে নিয়ে যাওয়া হয় আলিপুরে। তাহলে উচ্চতা হচ্ছে এটার পুরোটা, মাটির থেকে যদি দেখো তাহলে উচ্চতা হচ্ছে 184 ফুট। আর এর মাথায় দেখতে পাচ্ছ একটা পরী আছে, তাই না? আগে না এই পরীটা ঘুরতো, যত মানে এমন আর্কিটেকচারে বানানো হয়েছিল এই পরীটা পুরো ঘুরতো। ব্রিটিশরা চলে গেছে, পরীও ঘোড়া বন্ধ করে দিয়েছে কালের নিয়ম। দুঃখের বিষয়, অনেক ইঞ্জিনিয়ার্সরা চেষ্টা করেছে, অনেক আইআইটিয়ানসরা চেষ্টা করেছে, কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার এতগুলো বছর পরেও আমরা এই পরীটাকে আর ঘোরাতে পারি। তো এই হচ্ছে আজকের ছবি বা এখনকার ছবি কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের। আমি শিওর তোমাদের পুরনো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবিও দেখতে ইচ্ছা করছে, তাই না? এই দেখো, এই হচ্ছে পুরনো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি। এখন এর সামনে দিয়ে রাস্তাঘাট, বড় বড় ফ্লাইওভার, খাওয়ার দোকান সব হয়ে গেছে, পাঁচিলও তৈরি করা হয়েছে। কিন্তু যখন ব্রিটিশরা তৈরি করেছিল তখন কিন্তু এই সকল জিনিস এখানে ছিল না। এইটা হচ্ছে ভিক্টোরিয়ার ভেতরের অংশ বিশেষ, পুরো আর্চটা দেখতে পাচ্ছ। ব্রিটিশদের এটা একটা বলতে পারো নিজস্ব কলা কৌশল, কারণ ভিক্টোরিয়াকে বলা হয় মুঘল এবং ব্রিটিশ দুটো স্থাপত্যের মিশ্রণে তৈরি। তো ব্রিটিশরা যখনই কিছু বানাতো সেটা না একটু উঁচু বানাতো, যে ডোমটা বানাবে সেটা প্রচন্ড উঁচু বানাতো। তো এটা হচ্ছে ভিক্টোরিয়ার ভেতরে। এখন এর ভেতরে মিউজিয়ামও আছে, বলা হয় প্রায় 25-26 হাজারেরও বেশি জিনিস ভিক্টোরিয়া মেমোরিয়ালে আজও আছে। বাট সব জিনিস সাধারণ মানুষের দেখার জন্য নয়, সরকার হয়তো অত নিরাপত্তা দিতে পারবে না, তাই জন্য। তো চলো এবারে, এটাও হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরটা। এর আগে যেটা দেখালাম এটা হচ্ছে ওপরটা, এর ঠিক নিচেরটাই হচ্ছে মাটির থেকে যদি দেখি তাহলে এটা, কেমন? চল এরপরে আসি ভারতীয় জাদুঘর। 1814-তে তৈরি হলো। স্থাপত্য শিল্পী কি না ইতালিয়ানেট, মানে কি না ইটালিতে যেরকম স্থাপত্য শিল্প হয় ঠিক সেরকম করে। ভারতবর্ষের সব থেকে বড় মিউজিয়াম, ভারতবর্ষ ছেড়ে এশিয়ার সব থেকে বড় মিউজিয়াম, ভারত তো ছেড়েই দিলাম, তাহলে গোটা ভারতের সব থেকে বড় মিউজিয়াম আমাদের কলকাতায়। কিভাবে যাবে না, পার্ক স্ট্রিট মেট্রোতে নামবে, নেমে দরওয়াজা বাই তারফ বাঁ দিকে নামবে, সিঁড়ি দিয়ে উঠবে, জাদুঘরে পৌঁছে যাবে। গেট থেকে বেরোলেই জাদুঘর, আমরা তো আবার ভালোবেসে জাদুঘর বলি, তাই না বাঙালিরা? তো জাদুঘর কি নেই এখানে, সব আছে। বিশাল বড় তিমি মাছের স্কেলিটন, কঙ্কাল, বিভিন্ন প্রজাতির প্রজাপতি, বিভিন্ন প্রজাতির সাপ, কি নেই, বিভিন্ন টাইপের পাথর, এবং সব থেকে বড় ব্যাপার মিশরের মমি, যেটা ভারতবর্ষের আর কোথাও রাখা নেই। সেই বলা হয় 4000 বছরের পুরনো, 4000 বছরের পুরনো মামি এই ইন্ডিয়ান মিউজিয়াম, যেটাকে আমরা বাঙালিরা বলি ভালোবেসে কি না আমাদের জাদুঘর। বলা হয় যে এটা তৈরি করেছিল এশিয়াটিক সোসাইটির কিছু বিদ্বান ব্যক্তি, যাতে ভারতীয়রা নিজেদের রিসার্চ পারপাস এই জাদুঘরকে ব্যবহার করতে পারে। মোট 34টা গ্যালারি আছে, ভাবতে পারছো? মোট 34টা গ্যালারি আছে এই জাদুঘরে। বাট আমাদের কাছে, বাঙালিদের কাছে এবং কলকাতার মানুষদের কাছে কলকাতার জাদুঘর কিন্তু ভুতুড়ে জায়গা। আসবো এই টপিকেও আসবো, এটারও একবার পুরনো ছবি দেখে নাও। আচ্ছা, এইটা হচ্ছে একটা বিশাল বড় ম্যামথ, তার এটা দাঁত, সেটা রাখা আছে। এই হচ্ছে পুরনো জাদুঘর আমাদের।
পুরনো সময়ের জাদুঘর। কেমন? আচ্ছা, এবারে আসে হাওড়া ব্রিজ। 1943-এ খুলে দেওয়া হয় এই হাওড়া ব্রিজটা। আমরা জানি এটা ক্যান্টিলিভার ব্রিজ, কিন্তু এটা কি জানি, এটা বিশ্বের প্রথম সব থেকে বড় ক্যান্টিলিভার ব্রিজ, বিশ্বের সব থেকে বড়। হুগলি নদীর ওপরে তৈরি এই ব্রিজ। তাহলে ব্রিজটার ছবি দেখি, প্রায় মাটির থেকে 2080 ফুট উঁচু। এটা এখনকার ছবি। মাত্র 4টে পিলারের ওপরে দাঁড়িয়ে আছে। কি অবাক করা বিষয় না? মানে যেখানে ব্রিজটা শেষ হচ্ছে এই রকম জায়গায়, এই রকম জায়গায় দুটো ব্রিজ, দুটো পিলার, আর এই পাশে যেখানে শুরু হচ্ছে এই রকম জায়গায় দুটো পিলার, আর মাঝখানে জানো কোনো নাট বল্টু স্ক্রু কিচ্ছু নেই। অবাক লাগছে না শুনে? কোনো নাট বল্টু স্ক্রু কিচ্ছু নেই। বলা হয় পুরো জিনিসটা তৈরি করতে 500 টন লোহা লেগেছিল। 500 টন, 500 টন লোহা লেগেছিল। ভাবা যায়? মাত্র 4টে পিলারের উপরে দাঁড়িয়ে আছে। ও ইন্টারেস্টিং ফ্যাক্ট তো বললামই। পুরোনো ছবিও দেখিয়ে দিই। এই হচ্ছে হাওড়া ব্রিজের পুরোনো ছবি। সব থেকে বড় ব্যাপার কি জানো, 1934 নাগাদ আমাদের এখানে ভূমিকম্প হয়েছিল কলকাতায়। তো যখনই হাওড়া ব্রিজ তৈরি করা হয়ে গেছে, তখন মাথায় রাখা হয়েছিল যাতে এটা ভূমিকম্প প্রুফড হয়, মানে আর্থকোয়েক প্রুফড, মানে ভূমিকম্পতেও যাতে খুব একটা এটার উপরে ক্ষতি না হয়। এবার আমরা জানি রিক্টার স্কেলে 7 যদি মাত্রা হয় ভূমিকম্পের তীব্রতা, তাহলে সেটা মাত্রাতিরিক্ত, প্রবল, প্রখর। তো যখন বানানো হলো, এটা মাথায় রেখে বানানো হলো, যদি রিক্টার স্কেলে 8.1ও হয়ে যায়, আমি কি বলছি আমরা জানি যদি রিক্টার স্কেলে 7 হয় সেটাই প্রবল, প্রখর, তীব্রতর, ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু যখন এটা বানানো হলো, বলা হলো রিক্টার স্কেলে যদি এর তীব্রতা, ভূমিকম্পের তীব্রতা 8.1ও হয়, তাও এই ব্রিজের কিছু হবে না। ভাবো, ইন্টারেস্টিং ফ্যাক্ট না? এটাকেও ধরা হয় কলকাতার একটা ভুতুড়ে জায়গার মধ্যে। সুন্দর আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, কলকাতার হাওড়া ব্রিজ। এটাকে আমরা তো ভালোবাসে রবীন্দ্র সেতুও বলি, তাই না? রবীন্দ্র সেতুও বলি। চলো নেক্সট, এবারে আসছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। 1847-এ তৈরি হলো। এটা ভারতের প্রথম এবং প্রধান অ্যাংলিকান গির্জা। অ্যাংলিকান গির্জা মানে কি বলতো? বেশিরভাগ গির্জাই না আমাদের দেশে, মানে ধরো গোয়া সাইডে যে সকল গির্জা হয়েছে, বম্বে সাইডে যেসব গির্জা হয়েছে, সবই না ফ্রেঞ্চরা, মানে ফরাসিরা, নাহলে পর্তুগিজরা বানিয়েছে বেশিরভাগ। আমাদের দেশে বেশিরভাগ, মানে যা পুরনো গির্জা আছে সবই ফ্রেঞ্চ আর পর্তুগিজরা বানিয়েছে। তো কি করা যাবে, কি করা যাবে, কি করা যাবে? তো ইংরেজরা ভাবলো আমাদেরও উচিত একটা বানানো। তো তখন গিয়ে এটা বানানো হলো। তাই অ্যাংলো ইন্ডিয়ান বলা হয় না? অ্যাংলো মানেই হচ্ছে ইংরেজ, ইংরেজরা বানালো। সুন্দর দেখতে একটা ক্যাথিড্রাল চার্চ। কোথায় আছে বলতো? ভিক্টোরিয়ার একদম নর্থ গেটের অপোজিটেই এই চার্চ আছে, যে জায়গাটাকে বলা হয় কলকাতার ফুসফুস, আমাদের গড়ের মাঠের অপোজিটে। খুব সুন্দর, এবং সাধারণ মানুষও ঢুকতে পারে, এবং ঢোকার জন্য কোনো টিকিট লাগে না, যে কোনো মানুষ এখানে ঢুকতে পারে। ঢোকার একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া আছে, সকালের জন্য, দুপুরের জন্য এবং বিকেলের জন্য। এবার এর পুরনো একটা ছবি দেখবে, এই যে পুরনো কলকাতার ক্যাথিড্রাল চার্চ। এই পারপাস আর একটা বলি, দুবার ভূমিকম্প হয়েছিল আমাদের বেঙ্গলে, কলকাতায় বিশেষ করে। একবার 1897, একবার 1934। এই দুবারই ভূমিকম্পে কিচ্ছু হয়নি। কেন বলতো? এটাও ভূমিকম্প প্রুফড গির্জা বানিয়েছে ইংরেজরা। এটাই বলা হয়েছে যদি রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 8ও হয়, তাও এটা কিচ্ছু হবে না, এবং দুবারই ভূমিকম্প এর কোনো ক্ষতি করতে পারেনি। কোনো ক্ষতি করতে পারেনি।
সুন্দর না? কখনো সময় পেলে অবশ্যই যেও। এর চার্চের পিছনের দিকে একটা বিশাল বড় বেল ঘন্টাও রাখা আছে, যদি সময় বার করতে পারো অবশ্যই যেও। এটাও হচ্ছে গির্জার ভেতর। এবার আসি মার্বেল প্যালেস। 1835-এ তৈরি হলো। মার্বেল প্যালেস নিয়ে অবশ্যই আমি দু চার কথা বলবো। আমাদের বাঙালি রাজা মল্লিক, যার নামে কলকাতায় আছে মল্লিক বাজার, যার নামে কলকাতায় আছে মৌলালি মোড়ের থেকে একটু যদি এগিয়ে যাও, আমাদের মৌলালি মোড় আছে শিয়ালদার থেকে এগিয়ে, মল্লিক বাজার। তো রাজা রাজেন্দ্র মল্লিক এই মার্বেল প্যালেস তৈরি করেছিলেন, এবং এখানে বলা হয় যে ওনার নিজস্ব চিড়িয়াখানা ছিল। এই মার্বেল প্যালেসও খোলা থাকে, শুধু সোমবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে, তোমরা চাইলে দেখতে যেতে পারো। মার্বেল প্যালেসের কিছু বিশেষত্ব বলে দিই। রাজা, উনি এত বড় লোক ছিলেন, এই বাগান বানিয়েছিলেন খুব সুন্দর, আর এই পুরো প্রেমিসেসে মানে এই এরিয়াতে নিজের চিড়িয়াখানাও বানিয়েছিলেন, প্রাইভেট চিড়িয়াখানা, যাতে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারও ছিল। বলা হয় এই মার্বেল প্যালেসে 126 রকমের মার্বেল দিয়ে মার্বেল প্যালেস তৈরি। ঠিক শুনেছ, 126 রকমের মার্বেল দিয়ে এই মার্বেল প্যালেস তৈরি। রাজা রাজেন্দ্র মল্লিক, সব থেকে বড় ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো, এই যে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, এনারা সবাই কিন্তু রাজা রাজেন্দ্র মল্লিকেরই বংশধর। এনারদেরই মল্লিক বাড়ির দুর্গাপুজো। ঠিক আছে, এই দেখো পুরোনো দিনের পুরোনো কলকাতার মার্বেল প্যালেস। আজও গেলে এই গেটটা তোমরা দেখতে পাবে। চল, এটা হচ্ছে ভেতরটা। অনেক রকমের সাজানোর জিনিস আছে, বিদেশি পোর্সেলিনের ফুলদানির থেকে শুরু করে গ্রিক দেবতাদের মূর্তি থেকে শুরু করে অনেক কিছু পাবে। এবার আসি রাইটার্স বিল্ডিং। আমাদের এই রাইটার্স বিল্ডিং কেও কিন্তু ভুতুড়েই ধরা হয়, এবং ধরা হয় যে এইটা গ্রিক এবং রোমান শিল্প সাহিত্যে বানানো। যখন আমাদের দেশে সিপিএম এর রাজত্ব ছিল, এই রাইটার্স বিল্ডিং ছিল মেন জায়গা। প্রথমে তো 1777-এ তৈরি করা হয়েছিল, পলাশির যুদ্ধের কিছু পরপর, কারণ সিরাজ হেরে গেছেন। এবার ব্রিটিশদের মনে হলো আমাদের নিজস্ব কোনো অফিস দরকার, তখন বানানো হয়েছিল। বাট 1834-এর ভূমিকম্প একটু আগে বলছিলাম না, সেটাতে এই বিল্ডিংটা ভেঙে গেছিল। তখন নতুন করে 1889-তে তার পুনর্নির্মাণ নতুন করে বানানো হয়। বলা হয় এইটা ইংরেজরা এই জন্যই বানিয়েছিল যাতে নবাবদের আধিপত্য পুরোপুরি শেষ হয়ে যায়, ব্রিটিশরাই এখানে কাজ করতে পারে। এই হচ্ছে পুরনো রাইটার্স বিল্ডিং, আর এই হচ্ছে নতুন রাইটার্স বিল্ডিং। এই পারপাস আর একটা ছোট্ট তথ্য দিই, কি যারা বড় বড় অফিসার ছিল তারা অফিসে আসার জন্য পালকি করে ঘোড়ার গাড়ি করে আসতো, তাদের বেতন বেশি ছিল। কিন্তু যারা রাইটার্স, কথার মানে কি, করণিক, কেরানি, যারা লেখার কাজ করে, সেখান থেকে এসছে করণিক, কেরানি, যেটাকে ইংরেজিতে বলে ক্লার্ক, তারা ওরকম গাড়ি করে মানে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি করে আসতো, তো ওদের অনেক খরচ হয়ে যেত, সংসারও চালাতে হবে। তো তখন ইংরেজদেরকে বলা হলো যে আমাদের অনেক খরচ হয়ে যাচ্ছে, তো বলা হলো যাদের বেতন 300 টাকার নিচে, আবারও বলছি, যাদের বেতন 300 টাকার নিচে, তারা এখানে কিছু ঘর খুলে দেওয়া হলো যে তোমরা এখানে থেকে অফিস করবে। তো এই সকল পারপাসই রাইটার্স বিল্ডিং বানানো হয়েছিল। এই যে রাজভবনে আসি। আমরা এখন জানি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকেন এই রাজভবনে। ভালো কথা। আগে কি ছিল আমাদের এই রাজভবন? 1803 নাগাদ রাজভবনকে তৈরি করা হয়। তার আগে কেউ ভাবেইনি রাজভবন বা বড়লাট কোথায় থাকবে। তো যখন লর্ড ওয়েলেসলি, উনি আমাদের বড়লাট মানে ভাইসরয় হয়ে এলেন, আবারও বলছি লর্ড ওয়েলেসলি, তখন উনি ভাবলেন না, আমার থাকার জন্য একটা রাজভবনের মতন একটা বড় লাট ভবন বানানো উচিত। এবারে যখন ব্রিটিশরা চলে গেল, এই বড় লাটের ভবন বা বাড়িটাই হয়ে গেল আমাদের রাজভবন। রাজভবনে মোট 60টা ঘর আছে। রাজভবনে, এটা পুরনো রাজভবন, পুরনো কলকাতার ছবি, এটা নতুন এখনকার দিনের ছবি। রাজভবনে আমরা সাধারণ মানুষ ঢুকতে পারি না, আমরা অ্যালাউড না। এমএলএ এমপিরা ঢুকতে পারে, গভর্নর থাকেন বলে কথা। বলা হয় রাজভবনের ভেতরে মোট 60টা ঘর আছে, আর
এটাও বলা হয় যখন এই রাজভবনটা তৈরি করা হয় মোট তখনকার দিনে 13 লক্ষ টাকা লেগেছিল। ভাবতে পারছো? তখনকার দিনে 1800 শতকে 13 লক্ষ টাকা লেগেছিল। তৈরি হয়েছিল লর্ড ওয়েলেসলির সময়। বড় লর্ড মানে ভাইসরয় থাকতেন। আমরা স্বাধীন হয়ে গেলাম, তো আমাদের রাজ্যপাল, যে আমাদের রাজ্যের রাজ্যপাল হয়ে আসবেন তিনিই থাকবেন। এবারে আসি দক্ষিণেশ্বরের কালী মন্দির। এটার ব্যাপারে নতুন করে আর কি বলবো। 1855-তে শুরু হলো, এই 45-এ কাজ শুরু হলো, 1855-তে শেষ হয়ে গেল। হুগলি নদীর তীরে রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী ঠাকুর তার নামের সঙ্গে জড়িত। তৈরি করলেন কে? রানী রাসমণি। রানী রাসমণি উনিও প্রচুর ধনী একজন মহিলা ছিলেন। হাজবেন্ড মারা যাওয়ার পরে, ওনার স্বামী মারা যাওয়ার পরে ওনার ছোট মেয়ের যে স্বামী, ওনার ছোট জামাই মথুরের সাহায্য নিয়ে উনি এই গঙ্গার তীরে এই পবিত্র পীঠ আমাদের জন্য তৈরি করেন, সাধারণ মানুষের জন্য তৈরি করেন। আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দির সব থেকে বড় ব্যাপার, দক্ষিণেশ্বরের কালী মন্দিরে কোনো বিভেদ নেই। এখানে হিন্দু মুসলিম সবাই যেতে পারে, এবং আমি অনেকবার দেখেছি মুসলিমদেরকে এই মন্দিরে মানত করে পুজো দিতে। তো দক্ষিণেশ্বরের কালী মন্দির আসলে বিবেকানন্দেরও তো পদধূলয় ধন্য হওয়া মাটি, ভগবান রামকৃষ্ণের পদধূলয় ধন্য হওয়া মাটি। এখানে ধর্মের কোনো বিভেদ নেই, এখানে হিন্দু মুসলিম সবাই আসতে পারে। এই যে পুরোনো দিনের আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির। এবার আসি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। ঠিক সঠিকভাবে বলা যায় না, বাট বলা হয় যে 1800 শতকের শেষের দিকে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তৈরি হয়েছিল। ভালো কথা। বলা হয় রবি ঠাকুর নিজে এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন, মানে ওনার বার্থ প্লেস এই বাড়ি। বলা হয় এই বাড়িতেই উনি অনেক কবিতা লিখেছেন। বলা হয় শান্তিনিকেতন তৈরি করার খেয়ালও এই বাড়িতেই ওনার মাথায় আসে। এবং এটাও বলা হয় যে রবি ঠাকুর নাকি প্ল্যানচেট করতেন। ঠিক শুনেছো, প্ল্যানচেট মানে ভূত নামানো ম্যাম। হ্যাঁ, তো বলা হয় সেই প্ল্যানচেটও নাকি এই বাড়িতেই হতো। এখন আজকের ছবি, এটা এখনকার ছবি। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির জন্য এখানে একটা মিউজিয়াম আছে, যাদের শিল্প সংস্কৃতি সাহিত্যে অনেক 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 রকমের ভালো লাগা আছে আমাদের বাঙালিদের বিশেষ করে, তাদের কাছে অবশ্যই এটা একটা পীঠস্থান। এটা হচ্ছে পুরনো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, যে বাড়িতে রবি ঠাকুর নিজে জন্মগ্রহণ করেন। সুন্দর না? চল এবার আসছি মেট ক্যাফে হল। 1844-এ তৈরি হয় মেট ক্যাফে হল। এটায় বর্তমানে ঢুকতে পারো, 20 টাকা মতন টিকিটের চার্জ। মেট ক্যাফের সময় তৈরি হয় গ্রিসের আর্কিটেকচারে এই জিনিস। এটা পুরনো ছবি মেট ক্যাফে বিল্ডিং এর। মেট ক্যাফেই তৈরি করিয়েছিলেন লর্ড মেট ক্যাফে। উনি যখন ভাইসরয় হয়ে আসেন উনি এটা তৈরি করান। পর এই যে এখন স্বাধীন ভারতের এইটা, এখানে যদি ঢুকতে চাও ঢুকতে পারো, মাত্র 20 টাকা টিকিট, ভারত সরকারেরই আন্ডারে এটা। ভেতরে অনেক কিছু দেখার জিনিস আছে, স্বাধীনতা সংগ্রামীদেরও ছবি আছে, সেই সময় যে বুলেট ব্যবহার করা হতো, পিস্তল ব্যবহার করা হতো, বন্দুক, সেগুলোও আছে। আর অনেক রকম বাংলা সাহিত্যের ছবি, তখনকার দিনের সাধারণ মানুষের ছবি, পুরনো কলকাতার ছবি, সমস্ত কিছু। এটা একটা মিউজিয়ামের মতোই ভারত সরকার রেখেছে, চাইলে অবশ্যই দেখে আসতে পারো। পার্ক স্ট্রিট সমাধিক্ষেত্র, এটাও কলকাতার একটা ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে একটা। 1767-তে তৈরি হয়েছিল। 99% এখানে কোনো ভারতীয় খ্রিস্টানের কিন্তু সমাধি নেই, সবই ব্রিটিশ খ্রিস্টানদের সমাধি আছে। এই যে পুরনো, এটা নতুন ছবি, আর এটা হচ্ছে পুরনো ছবি। বলা হয় হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর সমাধি, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও যিনি নব্যবঙ্গ করেছিলেন, তার সমাধিও এখানে আছে। বাট এটা কিন্তু ভুতুড়ে জায়গা হিসেবেই বেশি ফেমাস। কলকাতা হাইকোর্ট আমরা সবাই জানি কত সালে তৈরি হয়েছিল। 1861-তে তৈরি হয়েছিল কলকাতা হাইকোর্টের বোর্ড কমিটি। ভারতের তারপরে নতুন করে এটা তৈরি হলো বিল্ডিংটা 1872-এ। ভারতের সব থেকে পুরনো হাইকোর্ট, সব থেকে পুরনো প্রাচীনতম উচ্চ আদালত। এই দেখো
পুরনো কলকাতার হাইকোর্ট। একটা কথা আছে দেখবে, বাঙালিকে হাইকোর্ট চিনিও না, বলি না আমরা, বাঙালিকে হাইকোর্ট দেখিও না, বাঙালিকে হাইকোর্ট চিনিও না। কেন? কারণ ভারতবর্ষে উচ্চ আদালত আর কোথাও হয়নি, সবার আগে হয়েছিল কলকাতায়। তাই বাঙালিকে হাইকোর্ট দেখে লাভ আছে কি? লাভ নেই। হাইকোর্টের ভয় বাঙালি পায় না। আজকের হাইকোর্ট, এই পারপাস একটা মজার তথ্য দিই। ব্রিটিশরাই তো জাজ ছিল। প্রথম ভারতীয় বাঙালি জাজ কে ছিল বলতো কলকাতা হাইকোর্টের? জানলে অবাক হবে, আমাদের রাজা রামমোহন রায়, যাকে আমরা নবজাগরণের দূত বলি, ওনার ছেলে। কি নাম ছিল বলতো? রমাপ্রসাদ রায়। রাজা রামমোহন রায়ের ছেলে রমাপ্রসাদ রায় প্রথম ভারতীয় বাঙালি জাজ ছিলেন এই কলকাতা হাইকোর্টের। বিশাল গর্বের ব্যাপার। স্টার থিয়েটার নটি বিনোদিনীর জন্য বিশাল পরিমাণে পরিচিত, হাতিবাগানে অবস্থিত। কলকাতা তথা ভারতের প্রাচীনতম থিয়েটার গুলোর মধ্যে একটা। গিরিশ ঘোষ প্রথম একটা নাটক এই স্টার থিয়েটারে মঞ্চস্থ করেছিলেন, যার নাম ছিল দক্ষ যজ্ঞ। আর গিরিশ ঘোষের লেভেলে আজ অব্দি কেউ পৌঁছাতে পারেনি, পারবেও না। এই যে আজকের স্টার থিয়েটার আর পুরোনো দিনের স্টার থিয়েটার, বলা হয় স্টার থিয়েটারে বেশ কয়েকবার আগুনও লেগে গেছিল। দুটো স্টার থিয়েটার ছিল, বর্তমানে একটাই আছে। শোভাবাজার রাজবাড়ি 1757 সালে নবকৃষ্ণ দেবের সময় সব থেকে বেশি প্রসিদ্ধি পায়। জমিদার বাড়ি, এই যে পুরনো রাজবাড়ি, এখনো এখানকার দুর্গাপুজো বিভৎস বিখ্যাত। আজও কলকাতার বহু মানুষের ঢল নামে দুর্গাপুজোর দিন শোভাবাজার দুর্গাপুজোয়, শোভাবাজারের রাজবাড়ি বা জমিদার বাড়ির দুর্গাপুজোয়। এই হলো সেটা। আর্মেনিয়ান চার্চ 1707 তৈরি, এটাও ভারতের প্রাচীনতম গির্জাদের মধ্যে একটা। বলা হয় গোয়ার গির্জাও পরে হয়েছে, তার বহু আগে এই গির্জা তৈরি হয়েছে। গোয়ার গির্জাও ফেমাস, কিন্তু তারও আগে তৈরি হয়েছে এই গির্জা। এই যে আর্মেনিয়ান গির্জা, বলা হয় এটাও ব্রিটিশরাই বানিয়েছিল, পর্তুগিজরা নয়। আর এটা পুরোনো দিনের আর্মেনিয়ান গির্জা। নাখোদা মসজিদ কলকাতার সব থেকে বড় মসজিদ, যেটা 1926 সালে হয়েছিল। কলকাতার সব থেকে পুরনো মসজিদগুলোর মধ্যে একটি এবং বৃহত্তম মসজিদ, সব থেকে বড়। যখন ঈদ আসে, পবিত্র রমজান মাসের পরে ঈদ আসে, খুশির ঈদ, সেই ঈদে 1 লক্ষ মানুষ একসঙ্গে বসে এখানে নামাজ পড়তে পারে। তাহলে ভাবো মসজিদটা ঠিক কতটা বড়। 1 লক্ষ মানুষ এখানে বসে নামাজ পড়তে পারে। এটা হচ্ছে পুরনো নাখোদা মসজিদ, আর এটা আজকের দিনের কলকাতার নাখোদা মসজিদ। হলো কলকাতার সব থেকে বড়। কে তৈরি করেছিলেন? হাজী জাকারিয়া সাহেব। এবং এই মসজিদের সামনের এবং পিছনের রাস্তাটাকে কলকাতায় যাই জন্য বলা হয় জাকারিয়া স্ট্রিট। ভেরি ফেমাস। ওখানকার কাবাবও খুব ফেমাস জাকারিয়া স্ট্রিটে। কখনো জাকারিয়া স্ট্রিটে গেলে অবশ্যই কাবাব খেও, প্রচন্ড ফেমাস। জাকারিয়া সাহেব এটা বানিয়েছিলেন। এবার হচ্ছে প্রিন্সেপ ঘাট। আমাদের বাঙালির কাছে বোর হয়ে গেলে, মন খারাপ হলে, ভালো লাগলে সব থেকে আগে আমরা যেটা আগে ভাবি সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। 1843-এ জেমস প্রিন্সেপের জন্য এই জিনিসটা, এই সৌধ তৈরি করা হয়। জেমস প্রিন্সেপ যিনি কিনা অশোকের শিলালিপিরও পাঠোদ্ধার করেছিলেন, ভারতীয়দের ভালোবাসতেন। তো ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য 1843-এ এই স্মৃতিসৌধটা তৈরি করা হয়। প্রচন্ড সুন্দর সাদা রং করা। বেঙ্গল গভর্নমেন্ট এখন খুব সুন্দর করে বাঁচিয়ে রেখেছে। এইটা এখনকার ছবি, ওপর থেকে দেখতে পাচ্ছ সেকেন্ড হুগলি ব্রিজ চলে যাচ্ছে, আর আমাদের সুন্দর প্রিন্সেপ ঘাট, পুরোনো দিনের প্রিন্সেপ ঘাট কিন্তু স্বমহিমায় দাঁড়িয়ে আছে। তো এই আবার বেলুর মঠ। বেলুর মঠ নিয়ে নতুন করে আর কি বলবো। 1893-তে আমাদের স্বামী বিবেকানন্দ তৈরি করলেন। ভারতের গর্ব, বাংলার গর্ব আমাদের বিবেকানন্দ। উনি বললেন জাতি ধর্ম নির্বিশেষে এই মঠ। তাই জন্যই তো রামকৃষ্ণ মিশনে
মুসলিম বাচ্চারাও পড়ে, হিন্দু বাচ্চারাও পড়ে। কারণ বিবেকানন্দ তো জাতপাত মানেননি। উনি কি বলেছিলেন? মুচি মেথর সবাই আমার ভাই। তো বিবেকানন্দ আমাদের গর্ব, আমাদের বাঙালির গর্ব, ভারতের গর্ব। বিবেকানন্দ একজনই হয়, কোনো দিন জাতের বিভেদ করে। এই হচ্ছে আমাদের বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার। বিবেকানন্দ ওনার গুরু রামকৃষ্ণের নামে বানালেন রামকৃষ্ণ মিশন। তার হেডকোয়ার্টারও বেলুর মঠে। প্রতিদিন সন্ধ্যায় এখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের নামে আরতি হয়। তোমরা চাইলে দেখে আসতে পারো, মন শান্ত করার জন্য পারফেক্ট জায়গা। এটাও গঙ্গার তীরবর্তী। বাংলায় নতুন কিছু, আমি বললাম নববর্ষ আসতে চলেছে, তো বাংলায় আমাদের তরফ থেকেও তো নববর্ষে কিছু না কিছু আসবে, হ্যাঁ কি না? নিশ্চয়ই তাই, হ্যাঁ কি না? তো বাংলায় যেরকম নববর্ষ আসতে চলেছে, আমাদেরও তেমন কিছু না কিছু জিনিস আসতে চলেছে। তো চোখ রেখো আমাদের চ্যানেলে টেক্সট বুক বেঙ্গল। এবারে ক্লাস বা বক্তব্য আমার এখানেই শেষ হয়নি। শেষ হয়নি ম্যাম? না, ভুতুরে গল্প তো করিনি। তো চলো এবার ভুতুরে জিনিস দেখা যাক। এবারে আমাদের ভুতুরে, কলকাতার ভুতুরে জায়গা, ঠিক আছে? ফেমাস ফেমাস ভুতুরে জায়গাগুলোই বলবো কিন্তু। চা পার্ক স্ট্রিট কবরস্থান 1767-তে তৈরি হলো। বলা হলো প্রথম, এই সেই পার্ক স্ট্রিট কবরস্থান, বলা হলো প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হলো, তখন অনেক ব্রিটিশ সৈন্য মারা গেল। তাদেরকে কোথায় কবর দেওয়া হবে? ব্রিটিশদের কাছে প্রচন্ড দুঃখের ব্যাপার যে আমাদের সৈন্যরা মারা গেছে, আমরা এনাদেরকে হাইয়েস্ট এমন একটা জায়গায় কবর কবর দেব যাতে ওনাদের আত্মা বিভৎস পরিমাণে শান্তি পায় এবং ওনাদেরকে একটা মর্যাদা দেওয়া হবে। তো এনাদেরকে এখানে সেই জায়গাটা দেওয়া হলো। ভালো কথা, ভালো কথা। এবার কি করা যাবে, কি করা যাবে, কি করা যাবে? হঠাৎ করে বলা হলো যে কাজ করলে কেমন হয়, এই জায়গাটাকে আমরা আমাদের ন্যাশনাল হেরিটেজ প্রপার্টি বানিয়ে দিই। আমাদের ন্যাশনাল হেরিটেজ প্রপার্টি বানিয়ে দিই। যেরকম ভাবা সেরকমই কাজ। কি করা হবে? তো ভারত সরকার এটাকে নষ্ট করলো না। ভারত সরকার এটাকে নষ্ট না করে বলল যে ঠিক আছে, আমরা এক কাজ করি, এটাকে আমরা হেরিটেজ বিল্ডিং ঘোষণা করে দিই। যারা যারা দেখতে আসবে তারা তারা এই জায়গাগুলো দেখতে পাবে। তো একটা মুভি হয়েছিল সত্যজিৎ রায়ের লেখা, গোরস্থানে ফেলুদা বলে, মনে আছে? তো সেই সময়ও কিছু ভুতুড়ে কাণ্ড কারখানা দেখতে পাওয়া গেল। আবার বলা হলো যারা এখানে মানে গার্ডরা, তারা বলে, তারা বংশ পরম্পরায়ও বলে এবং আশেপাশে যারা থাকে, যে রাত্রি হলেই, সন্ধ্যা হলেই অনেক রকমের ছায়া মূর্তি দেখতে পাওয়া যায়। এবং এটা মান্যতা আছে ওখানকার মানুষের, এর আশেপাশে যারা থাকে, যে কবরে শুয়ে থাকা মানুষগুলো নাকি উঠে বসে এবং তারা বেরিয়ে আসে। তো এটা কলকাতার মোস্ট হন্টেড প্লেস গুলোর মধ্যে। এবার আছে হাওড়া ব্রিজ এবং মল্লিক ঘাট। হাওড়া ব্রিজে অনেকেই নাকি দেখেছে যে সাদা শাড়ি পরা একজন মহিলা বারবার হাঁটছে এবং তিনি নাকি ডাকেন যে এসো এসো এসো, তারপরেই নাকি জলের কাছে নিয়ে গিয়ে পা ধরে জলের দিকে টানেন। ভয়ের ব্যাপার, ভয়ের ব্যাপার। মল্লিক ঘাট কি জন্য বিখ্যাত? না, এখানে ফুলের মার্কেট, এটাকে জগন্নাথ ঘাটও বলে। ফুল, মল্লিক ঘাট, জগন্নাথ ঘাট অলমোস্ট সেম, মানে একই জায়গায়। ফুলের মার্কেটের জন্য প্রচন্ড বিখ্যাত, সকাল সকাল ফুল চলে আসে প্রচুর। তো এই পারপাস বলা হয় যে এই যে গঙ্গার পাশে এই ব্রিজ থেকে অনেকে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। তো বলা হয় ভোরবেলার দিকে, মানে 3টে 4টের দিকে নাকি অনেকগুলো হাত জেগে ওঠে গঙ্গার থেকে। বলা হয় যারা মারা গেছেন তাদেরই হাত। তো এই জায়গাটা তাই জন্য ভুতুড়ে ধরা হয়। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, বলা হয় এই মেট্রো স্টেশন রাত্রির 10টার যে লাস্ট মেট্রো, সেই মেট্রোতে উঠতে গেলে নাকি একজন মহিলাও ওঠে সাদা শাড়ি পরা, তারপরে নাকি ভ্যানিশ হয়ে যায়। যদি মেট্রো চলে যায় আর তুমি গিয়ে বসো, বলা হয় এখানে যারা টিকিট কাটেন তারাও নাকি 10টার মধ্যে সমস্ত কিছু গুটিয়ে গাটিয়ে চলে যান। কেন? বলা হয় যে এখানে রাত্রি 9:30টার পর থেকে একটা গা ছমছমে ব্যাপার প্ল্যাটফর্মে শুরু হয়ে যায়।
সেটা অবশ্য বলা কথা, যদি মনে হয় গিয়ে 9:30টার পরে দেখতে পারো এবং লাস্ট মেট্রোর জন্য ওয়েটও করতে পারো। হেস্টিংস হাউস, গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস একসময় এখানে থাকতেন। অবশ্য অনেকটাই ভেঙে চুরে পড়েছে। বলা হয় রোজ রাত্রিরে নাকি ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া যায়, এবং এখানের আশেপাশে যারা থাকেন তারা মনে করেন যে স্বয়ং হেস্টিংস সাহেব উনি ঘোড়া নিয়ে বেরোয় পূর্ণিমার রাতে বিশেষ করে। ভয়ের ব্যাপার তাই না? কারণ ওয়ারেন হেস্টিংস মারা গেছে বহু বছর হয়ে গেল, এখনো যদি ঘোড়ার আওয়াজ পাওয়া যায় এবং সাহেবের আওয়াজ পাওয়া যায়, পায়ের বুটের আওয়াজ পাওয়া যায়, তাহলে তো মুশকিল। রাইটার্স বিল্ডিং, বহু 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 স্বাধীনতা সংগ্রামী মারা গেছে, বহু স্বাধীনতা সংগ্রামী। ইভেন 1930-এর যেটা অলিন্দ যুদ্ধ, সেখানে আমাদের বিনয় বাদল দীনেশও পর্যন্ত মারা গেছে, তাই না? অনেক স্বাধীনতা সংগ্রামীর রক্ত ঝরেছে এইখানে। যারা দেশকে ভালোবেসেছে তাদেরকে অত্যাচারের বহু 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 ইতিহাস আছে এই রাইটার্স বিল্ডিং এ। অমানসিক অত্যাচার, জোর করে আমাদেরকে দিয়ে কাজ করানো, সঠিক বেতন না দেওয়া, অনেক কিছু, অনেক কিছুই হয়েছে। পেটের দায়ে অনেক বাঙালি আমাদের কাজ করতে গেছে, কি করবে, বাড়িতে সংসার আছে, সন্তান আছে, স্ত্রী আছে, বাবা মা আছেন, খাওয়াতে তো হবেই। তাদেরকেও অকথ্য টর্চার করা হয়েছে অনেক সময় বিনা কারণে। তো বলা হয় সন্ধেবেলা হয়ে গেলেই, এখানে এখন আর সেরকম ডিপার্টমেন্ট নেই, আর একটা ডিপার্টমেন্টই আছে, বাকি সবই নবান্নে শিফট করে গেছে। যখন সিপিএম এর আমলে মুখ্যমন্ত্রী এখানে বসতেন, তো অন্যান্য বড় অফিসাররাও এখানেই বসতেন। তো বলা হয় সন্ধেবেলার পরে কিছু কিছু ঘর থেকে ফাইলের আওয়াজ আসতো, বুটের আওয়াজ আসতো, এবং পেপার ওয়েট ছুঁড়ে ফেলার আওয়াজ আসতো। তো সেই পারপাস এটা অবশ্যই ভুতুড়ে। ন্যাশনাল লাইব্রেরি আগে ভারতের গভর্নর জেনারেলের বাসভবন ছিল, এখন এটাকে ন্যাশনাল লাইব্রেরি করে দেওয়া হয়েছে। বলা হয় এখানেও রাত্রির হয়ে গেলেই, এখানেও রাত্রির হয়ে গেলেই আলটিমেটলি নাকি শুরু হয়ে যায় সাহেবদের দৌরাত্ম্য, এবং ইংরেজিতে কথা বলার আওয়াজও পাওয়া যায়। ইংরেজিতে কথা বলার আওয়াজও পাওয়া যায়। গা ছমছমে ব্যাপার স্যাপার অবশ্যই। রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব, রেস কোর্সের মাঠ। একটা টাইমে প্রচুর বাঙালির সংসার নষ্ট হয়েছে এই মানে রেস কোর্সের জুয়ার জন্য, ঘোড়ায় টাকা লাগানো। বলা হয় প্রিন্স বলে একজন ঘোড়া এবং প্রাউড বলে একজন ঘোড়া এবং প্রাইড বলে একজন ঘোড়া, দুজনেই সাদা রঙের, একজন একজন সাদা রঙের, একজন কালো রঙের। পূর্ণিমার রাতে মারা গেছে ঘোড়াগুলো। তো পূর্ণিমার রাতে এই ঘোড়াগুলো নাকি টকবক টকবক করে এই রেস কোর্সে ছুটে বেড়ায়। যখন লোকজন চলে আসে তখন তারা চোখের সামনে নাকি দেখতে পায় ঘোড়াগুলো ছুটতে ছুটতে হাওয়ায় মিলিয়ে গেল। মানুষজন দাবি করে, এর সত্যতা জানা নেই, দেখতে হলে রাত্রির বেলায় যেতে হবে। এই হচ্ছে রেস কোর্সের ক্লাব হাউস। রেস কোর্সটা এর পিছনের দিকে, এটা ক্লাব হাউস, যারা মেম্বার তাদেরকে বসার জন্য সমস্ত কিছু। নিমতলা মহাশ্মশান, আমাদের এখানে কলকাতায় প্রচুর ব্যস্ততম শ্মশানগুলোর মধ্যে একটা। বলা হয় নিমতলা মহাশ্মশানের আগুন নিভতেই চায় না, কেউ না কোনো মৃতদেহ আসতেই থাকে এবং নিভতেই চায় না এর চিতার আগুন। তো অবশ্যই এত মৃতদেহ জ্বালানো হয়, এত মৃতদেহকে দাহ করা হয়, এই পারপাস হয়তো এই জায়গাটা একটু থমথমে, একটু ভয়ের হতেই পারে। এখানের অভিজ্ঞতা বুঝতে গেলে এখানে গিয়ে তোমাকে ফেস করতে হবে যে ম্যাম যে বললেন যে এরকম মনে হয়, সত্যি কি মনে হয়? আমাকে যদি জিজ্ঞেস করো, আমি আজ অব্দি নিমতলা শ্মশানে যাইনি, তাই বলতেও পারবো না। বলা হয় যে এখানে একটা অদ্ভুত জিনিস ফিল করা হয় সন্ধ্যে 7টা-8টার পর থেকে। তো এই হচ্ছে আজকের ভুতুড়ে এবং হেরিটেজ বিল্ডিং সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দিলাম। আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি, কিছুদিনের মধ্যেই আমাদের বাংলার নববর্ষ আসতে চলেছে, তাই না? আর সেই নববর্ষ পারপাস আসতে চলেছে নতুন একটা সারপ্রাইজ তোমাদের জন্য, ঠিক নববর্ষের দিনই। আজকে আমি অনেক ভালোভাবে অনেক
মন দিয়ে অনেক কষ্ট করে পিপিটি টিপিটি বানিয়ে তোমাদের জন্য এটা বানিয়েছি। আমি শিওর তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি তোমাদের ভালো লাগে, আমার এটা একটা ছোট্ট প্রয়াস তোমাদের জন্য, ইতিহাস জানানোর জন্য, কলকাতার ইতিহাস, হেরিটেজের ইতিহাস। যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি জানাও, তোমরা লাইক করো। যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আরো বিভিন্ন জেলা ভিত্তিক ভিডিও আমি বানাবো, কারণ বিভিন্ন জেলা ভিত্তিক ভিডিওতে আরো আরো অনেক ইনফরমেশন থাকে, সেই সকল জায়গার নাম কেন হয়েছে সেই জিনিসটাও থাকে। তো আমি পুরোপুরি বানানোর চেষ্টা করব। কেমন? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে উৎসাহ জানিও কমেন্ট করে। আমিও উৎসাহ পাবো, মোটিভেটেড হব, আর তোমাদের জন্য ভিডিও বানাবো। সকলে ভালো থেকো, সকলকে নমস্কার। আর বাংলায় আগত নববর্ষের জন্য সবাই মন দিয়ে তাড়াতাড়ি কিভাবে উৎসব পালন করবে সেটা ভাবতে শুরু করে দাও। সকলে ভালো থেকো। জয় হিন্দ।